যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম রুহুল, আমি লালমনিরহাট, তিস্তা আমার বাড়ি কোনো একটি গ্রামে। আমার দাদুর নাম সামাদ কবিরাজ। একদিন দাদুকে গিয়ে বললাম, দাদু ভাই, ও দাদু ভাই। তখন দাদু ভাই বলল, দাদু ভাই কি বলবা বলো। তখন আমি বললাম, দাদু ভাই আজকে একটা গল্প শোনো না, তোমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর গল্প। তখন দাদু ভাই বলল, দেখ দাদু ভাই, একটা ঘটনা বলবো। ঘটনাটা যখন নিয়েছেন জিনের মুখ থেকে শুনেছিলাম, তখন আমি চোখ দিয়ে রীতিমতো পানি পড়ে গেছিল। বলছি, একটা মেয়ে কতটা নিষ্ঠুর হতে পারে। চলুন না ঘটনায় চলে যায় গল্পে। আমি বললাম, তাই? ভালো ভালো তো, তুমি গল্পটা বলো না। তারপর দাদু ভাই বলতে লাগলো, একদিন ঘুমের ভেতরে স্বপ্নে দেখি তিস্তা নদীর ওই মাটির ব্রিজটা আছে না, ওই ব্রিজের উপর থেকে একটা যুবক ছেলে আত্মহত্যার চেষ্টা করছে। তখন আমি ছেলেটাকে চিনিয়ে বললাম, এই তুমি আত্মহত্যা কেন করছো? তখন ছেলেটা বলল, আমি আর বেঁচে থাকতে কি করব, আমার জন্য আমার ফ্যামিলির সবাই মরতে চলেছে। তখন আমি বললাম, আহা সবকিছু খুলে বলো না, কি হয়েছে, দেখি তোমার সমস্যার কোন সমাধান করতে পারি কিনা। তখন ছেলেটা ভয় ভয় কাঁপতে লাগলো আর বলে উঠলো, হুজুর, যখন আমি গার্মেন্টসে কাজ করি তখন একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়, আর আমরা ফ্যামিলির আমোদ বিয়ে করে ফেলি। সবকিছু ভালো যাচ্ছিল। একদিন আমি দেখলাম একটা ছেলের সাথে কথা বলছে। আমার বইয়ের নাম ছিল জাসমিন। তখন আমি বললাম, তুমি ওখানে কি করছো? সে বলল, কিছু না। এইটা তো কিছুই না। বলছি, তুমি যাও, আমি আসছি একটু পরে। তখন আমি বললাম, তোমার কি হয়েছে? তখন সে আমায় রাগারাগি করে বলল, তোমাকে যেতে বলছি না, তুমি যাও, আমি একটু পর আসছি। আমি আর দেরি না করে বাসায় চলে আসলাম। এভাবে অনেকগুলো দিন কেটে যায় আর আমাদের মাঝে দূরত্বটাও যেন বেড়ে যায়। একদিন জানতে পারি তার পেটে বাচ্চা আছে। অনেক খুশি হলাম, ভাবলাম সে হয়তো আমার আগের মতোই ভালোবাসবে আমায়। একদিন কোনো এক কারণে অফিসে ওভার টাইম করে রাত 12টা পর্যন্ত আমায় ছুটি দিয়ে দেয়। তাড়াতাড়ি করে আমি বাসায় আছি এবং এসে অপেক্ষা করতে লাগলাম সে কখন আসবে। রাত প্রায় 1টা বেজে গেছে। এরপরেও সে আসার কোনো খোঁজ খবর নেই। সারা রাত কেটে গেল। আমি ভাবলাম হয়তোবা কোনো এক কারণে আসতে পারেনি। তারপর দিন সকালবেলা গেলাম আবারও অফিসে। সে ওই ছেলেটার সাথে বসে বসে কথা বলছে। তখন আমি বললাম, এই জাসমিন, কালকে বাসায় আসে না কেন? তখন দেখলাম সে আমার দিকে তাকিয়ে কোনো কথাই বলল না। রাগি রাগি কণ্ঠে বললাম, কি হলো, কথা বলছো না কেন? সারা রাত কই ছিলে আর বাসায় কেন আসে না? এই বলে যখন আমি ওর শরীরে হাত দিতে যাব তখনই ওই ছেলেটা বলল, মিয়া, তুমি সহ, তুমি আমার বোর গায়ে হাত দিতেছো কেন? এই কথা শুনে মনে হলো আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি তখন বললাম, তোর বউ মানে? বউ তো আমার, তোর কিভাবে হবে? হ্যাঁ, এই বেটা, আর আমি মজা করো আমার সাথে, এখান থেকে সরে যা, সরে যা। তখন ওই ছেলেটা বলল, আচ্ছা আচ্ছা, তোর যদি বিশ্বাস না হয় তুই জিজ্ঞেস করতে পারিস। তখন আমি বললাম, এই সত্যি করে বলো তো কি হচ্ছে এসব? ছেলেটা কি সব সত্যি বলছে? তখন সে বলল, সত্যি বলছে, কালকে রাতে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। এই কথা শুনে আমি যেন কান্নায় ভেঙে পড়ি আর বলি, তুমি কি জানতে না যে তোমার পেটে আমাদের বাচ্চা? তুমি কিভাবে এরকম কাজটা করতে পারলে? তুমি জানো না তোমার পেটে আমার সন্তান? তুমি কিভাবে এরকম নির্দিষ্ট একটা কাজ করতে পারলে? এই বলে রাগ হয়ে গেলাম আর বললাম, আমি তোকে ক্ষমা করব না। তখন লক্ষ্য করলাম ও মাথা নিচু করে চুপ করে আছে। কথা বললাম, কোনো উত্তর দিল না। তখন আমি বলি, কথা বলবি না, কোনো কথা বলবি না, মেরে ফেলবো শয়তানের বাচ্চা, জীবনটা এভাবে নষ্ট করে দিলি, তোকে তো কখন আমি ক্ষমা করব না। এই বলে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং এসে কান্নায় ভেঙে পড়ি। তখন ও ফোন দিয়ে বলল, আমার যা যা ভিডিও, জামা কাপড় যা যা আছে সবকিছু যেন দিয়ে যেতে, তাহলে আমার ভালো হতো। তখন ও সমস্ত জামা কাপড় আমি দিয়ে আসি আর বলে দিই, তোর সাথে আজকের পর থেকে আমার সকল সম্পর্ক শেষ হয়ে গেল। এই বলে কিছুদিন পর আমার স্যালারি পাই। মোবাইলের স্যালারি দিয়ে আমি আমার গ্রামে বাড়িতে চলে যাই। বাড়িতে এসে এক সপ্তাহ বেশ ভালোই চলে, কিন্তু কে জানতো আমার জীবনে এত বড় একটা কাহিনী ঘটবে। একদিন রাতের বেলা প্রকৃতির ডাকে আমি সাড়া দিতে বাইরে চলে আসি। তখনই আমার কানে একটা আওয়াজ আসলো এবং আওয়াজটা ছিল অনেকটা এরকম, কি রে, কি খবর তোর? এই বলে হাসতে লাগলো। তখনই পেছন ঘুরে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। পেছন ঘুরে দেখি একটা কালো ছায়া, বিশাল দেহের একটা কালো ছায়া আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, তোর জীবনের কালো অধ্যায় শুরু হয়েছে এখন, এটাই ভালো হবে, তোরা আমার নামে উৎসর্গ করে দে, তাহলে তোর ফ্যামিলি সবাই মরবে, সবাই।
তখন আমি ভয় বললাম, কে কে তুমি? তুমি আমাকে বা আমার ফ্যামিলিকে বা কেন মারতে চাচ্ছ? তুমি কে? তখন সে আবরটা বলল, তুই মরবি, তুই মরবি, তোর বরণ ঘড়ি আসছে, প্রস্তুত নে। এই বলে সে আবরটা চলে যায়। তারপর থেকে আমার জীবনে অভিশাপ নেমে আসে। সন্ধ্যার পর থেকে একটাই আওয়াজ ভেসে আসতো, মর, তুই মর, তোর নামে আমি উৎসর্গ করবো, নাহলে তুই মরবি, তোর ফ্যামিলির সবাই মরবে। এখনো সময় আছে, মর তুই। এসব কথা শোনার পর আমার মনে একটা ভয় লাগতে লাগলো। আর আমি আগে যেরকম স্বাস্থ্যবান ছিলাম সেরকম ভাবে চেহারাটা যেন শুকিয়ে গিয়েছিল। কিছুদিন পর একটা কবিরাজ নিয়ে আসলাম এবং কবিরাজকে দেখলাম আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়লো। কথা বাড়ির গেটের সামনে এসে আটকে গেল। তখন আমি কবিরাজের কাছে গেলাম আর বললাম, কি চাচা, ভেতরে আসবেন না? তখন খুব ভয় কাজ করছিল, ভীষণ ভয়। এবং সে ভয় বলল, না না না, ভেতরে গেলে আমার মৃত্যু নিশ্চিত, আমি ভেতরে যেতে পারবো না, কারণ ওই অবুটা, ওই পিশাচটা খুব শক্তিশালী, ওর সাথে লড়াই করার মতো শক্তি আমার নেই, দৌড়তে গেলে আমার শেষ করে দিবে। এই বলে সে কবিরাজ কথা বলা বন্ধ করে দিল। তারপর থেকে আমার ফ্যামিলির উপরে অনেক অনেক আযাব হলো, ভয়ঙ্কর এক আযাব শুরু হলো। এই কথা বলার পর ফজরের আযান দিয়ে দেয় আর আমার ঘুমটা ভেঙে যায়। আমি এতক্ষণ থেকে ভাবছিলাম যে আমি সবটা কি দেখলাম, সবটার ব্যাখ্যা কি। ফজরের নামাজ কায়েম করে সারাদিন টুকটাক কাজ করার পর মাগরিবের আজানের সময় মাগরিবের নামাজ পড়ার পর আমি ইয়াসিন জিনকে স্মরণ করলাম। আমার বন্ধু ইয়াসিন জিন চলে আসলো। তখন ভাবলাম, বন্ধুদের যদি স্মরণ করে বাসার ভেতরে নিয়ে যায়, বাড়ির ভেতরে স্মরণ করলে অনেক অনেক তুফান হয়ে যাবে। অতএব সব থেকে ভালো হয় বিল পারে গিয়ে আমি জিনকে স্মরণ করবো। যে বাবা সেই কাজ। ওই বিল পারে গিয়ে ইয়াসিন জিনের দেয়া সেই তসবিরা হাতে নিয়ে এসব দোয়া পড়ে, দোয়া দুরুদ পড়ে ইয়াসিন জিনকে স্মরণ করতে লাগলাম। প্রায় আধা ঘন্টা কেটে গেল, ইয়াসিন জিন কোনোভাবে আসছে না। এই ভেবে আমি টেনশনে পড়ে গেলাম। ভাবলাম, ইয়াসিন জিন আসার তো সময় লাগার কথা না, এত ডাকছি তাও কেন আসছে না। দেখি এই লাশ বাড়িতে, আমি দেখি চেষ্টা করি পারি কিনা তার সাথে যোগাযোগ করার। এই বলে তসবিটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে এবং সেই জিনকে স্মরণ করতে লাগলাম। হঠাৎ চোখ মেলে দেখি বিল পাড়ের বাজারে রীতিমতো একটা বাঁশ আছে আর একটার মধ্যে বাড়ি রেখে ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে। এর মাঝে মাটি কাঁপা শুরু করে দিয়েছে। তারপর যা দেখলাম তা দেখার মতো আমি উপস্থিত ছিলাম না, একেবারে উপস্থিত ছিলাম না। আমি দেখলাম আকাশ যেন ভীত করে আলোক রশ্মি মাটিতে ধুমড়ে আসছে। আরো আরো খুশিতে এতটাই আলো ছিল যে নিমেষে আমার চোখ বন্ধ হয়ে গেল। সামনে যেন কিছুই আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দেখি সবই আগের মতো স্বাভাবিক হয়ে আছে আর আলোক রশ্মি মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসলো। কি সুন্দর তার মায়াবী চেহারা, তার চেহারা দেখে তাকিয়ে থাকলে রীতিমতো মন ভালো হয়ে যায়। কিছুক্ষণ পর একটা বৃষ্টি কণ্ঠে ইয়াসিনজি বলল, আসসালামু আলাইকুম সামাদ বন্ধু, কেমন আছো? কেন আমাকে স্মরণ করেছো? তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ইয়াসিন বন্ধু আমার। তখন ইয়াসিন জিন বলল, আল্লাহর রহমতে ভালো আছি, কেন আমাকে স্মরণ করেছেন? আমি বললাম, আচ্ছা, আমি কালকে একটা স্বপ্নে দেখলাম একটা ছেলে তিস্তা ব্রিজের রাস্তায় ওই আত্মহত্যা করার চেষ্টা করছিল, রহস্যটা কি আপনি আমাকে একটু জানাতে পারেন? তখন ইয়াসিন জিন বলল, বন্ধু তুমি 5টা মিনিট অপেক্ষা করো, আমি সবকিছু জেনে তোমাকে জানাচ্ছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম আবারও আকাশ মাটি ভেদ করে আলোক রশ্মি এসে উপস্থিত হলো। দেখলাম ইয়াসিন জিন চলে এসেছে। তখন ইয়াসিন জিন আমাকে বলল, বন্ধু খবর তো এনেছি, কিন্তু সমস্যা আছে একটা। তখন আমি বললাম, কি সমস্যা বলো তো? তখন ইয়াসিন জিন বলল, বন্ধু ওই ছেলেটার উপরে একটা পিশাচিনি চালান করা হয়েছে আর এই জিনটা এতটা ভয়ঙ্কর যা বলে বোঝাতে পারবো না। তুমি একটা কাজ করো, নাইমকে স্মরণ করো, নাইম ছাড়া আর কেউ এর সমাধান করতে পারবে না। এই ছেলের নাম হলো রাসেল। তো বন্ধু বিস্তারিত সব তোমাকে খুলে বলেছি, তুমি অপেক্ষা করো। ছেলেটা তোমাকে স্বপ্নে যা দেখিয়েছে সব সত্যি, কিন্তু ছেলেটা তোমাদের পাশের এলাকায় থাকে। তো সেদিন ওর বউ বলেছিল, কারো মাধ্যমে বলেছিল যে তার জামা কাপড়গুলো ফিরিয়ে দিতে হবে। আর তখন সে রাসেলের কিছু জামা কাপড় চায়, সেগুলো ছিল শরীর থেকে খুলে রেখে কাপড় চলে যায় আর সেই কাপড়গুলো ধোয়া ছিল না, সেই কারণে এই সুযোগে সৎ ব্যবহার করে মহিলা। তখন রাসেল আরো কথা বলছিল যে তোকে আমি কখনো ক্ষমা করব না। ওই মহিলা এই কথা অনুসরণ করে ভাবছিল হয়তো পুলিশ কেস বা অন্য কিছু বলবে। আর তখন তার দ্বিতীয় স্বামী এর কাছে গিয়ে বলল,
আমার তো খুব ভয় লাগছে, যদি ওই পুলিশ কেস বা অন্য কিছু করে তাহলে আমার কি হবে? আমাকে তুমি বাঁচাও, এখন আমার সব দায়িত্ব তো তোমার। তখন ওই স্বামী বলল, আচ্ছা দেখছি কি করা যায়। তারপরে ওনারা বাস স্ট্যান্ডে এসে নেমে যায় এবং সেখানে লেখা ছিল একজন মহিলা কবিরাজ আছে, তার মাধ্যমে একটা ভয়ঙ্কর পিশাচে জিন চালান করে। আর বন্ধু, তোমাকে এই কাজটা যত দ্রুত সম্ভব করতে হবে। তবে তুমি যে স্বপ্নটা দেখেছো বন্ধু, সেটা বাস্তব একটা স্বপ্ন ছিল, আর আমি এই ছেলেটাকে বাঁচিয়ে নিই আর তোমাকে স্বপ্নে আমি দেখাই, এসব কথা তোমাকে আমি শোনাই। আর এর মাঝে একটা ঘটনা ঘটে গিয়েছিল বন্ধু, যে আমি ভাবতেও পারিনি এই মহিলা এই কাজ করবে, নিজের পেটের সন্তানকে শয়তানের নামে বলি দিবে আর ওই ভয়ঙ্কর পিশাচটাকে রাসেলের কাছে উৎসর্গ করে দিবে। তুমি আর দেরি করিও না বন্ধু, তুমি নাইম জিনকে স্মরণ করো। এই বলে ইয়াসিন জিন চলে যায়। আর আমি ভাবলাম, কি করে পারে একটা মেয়ে তার সন্তানকে শয়তানের নামে বলি দিত? আল্লাহ তৌফিক হিদায়াত দান করো তাকে। তারপর আমি ভাবলাম, নাইম জিন যদি এখন স্মরণ করি তাহলে তো পুরো পৃথিবীটা উল্টো পাল্টা হয়ে যাবে। আর নাইম জিন কিন্তু কোনো জিন নয়, ভয়ঙ্কর এক জিন। নাইম জিনকে স্মরণ করে দেখি, যা হবার হবে, কিন্তু চেটান ফ্যামিলিকে তো অবশ্যই বাঁচাতে হবে। পরে নাইম জিনকে রীতিমতো স্মরণ করলাম। নাইমকে স্মরণ করতে লাগলাম, হঠাৎ শুনতে পেলাম আশেপাশে শোষ শব্দ হচ্ছে, পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে, চারিদিকের সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ভয়াবহ এক অবস্থা। হঠাৎ করে আমি চোখটা খুলে লক্ষ্য করলাম আমার সামনে একটা আগুনের কুণ্ডলি পাকিয়ে ধাপ করে আসার শব্দ, আর আশেপাশে তাকে দেখলাম নীল নীল আর নীল হয়ে আছে। আমি ভাবলাম, এই তো এসেছে নাইম জিন। তখন নাইম আমাকে সুন্দর সুমধুর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম সামাদ, কেমন আছেন আপনি? এতদিন পর আমাকে স্মরণ করলেন, নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে, আমাকে বলতে পারেন, নির্ভয় বলতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। তখন আমি সমস্ত ঘটনা খুলে বললাম নাইম জিনকে। তখন নাইম জিন বলল, ইয়াসিন যখন বলেছে কাজটা অনেক কঠিন হবে, তার মানে তার বাধা আছে, মানে কিছুটা করতে হবে। চিন্তা করবেন না হুজুর, আপনি বাসায় চলে যান, আমি আপনার সাথে বাসায় দেখা করব রাত্রিবেলা, আর এটা নিয়ে চিন্তা করবেন না। তখন আমি বললাম, টেনশনের কথা বলছেন, আপনারা থাকতে আর ইয়াসিন জিন থাকতে আমরা দুজন আছেন, টেনশন কি? নাইম জিন তখন বলল, হুজুর আমি সবকিছু ঠিকঠাক মতো খবর নিয়েছি, আপনি এক কাজ করেন, আপনি ইয়াসিন জিনের সাথে যাবেন সেই তান্ত্রিকের কাছে, আর আমি পরে আসবো। ইয়াসিন জিন বলে দেবে আপনাকে ইয়াসিন স্মরণ করেন, আর আমি এখন যাচ্ছি, ঠিকঠাক সময় আমি উপস্থিত হব। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি যাব, আর আমি ইয়াসিন জিনকে স্মরণ করছি। তখন ইয়াসিন জিনকে আমি স্মরণ করলাম। তখন আবারও দেখলাম সে আগের মতো ভয়াবহ অবস্থা, পুরো এলাকা জুড়ে দেখলাম হঠাৎ একটা আগুনের গোলা আমার সামনে এসে আছাড় খেলো, আর সেখান থেকে বের হলো ইয়াসিন জিন, আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর নিলাম। ইয়াসিন জিন বলল, হ্যাঁ আমাকে কেন ডেকেছো সামাদ? তখন আমি বললাম, ইয়াসিন এখন আমাকে কি করতে হবে বলে দিন না, আমি ছেলেটাকে বাঁচাতে চাই। তখন জিনটা বলল, নাইমের দাস সেই তসবিটা হাতে নিয়ে সেখানে আমরা দুজন চলে যাব আপনার কাছে। অবশ্যই মনে রাখবেন যেন সে নাইমের দেয়া সে তসবিটা হাতে থাকে, তারপর বাদ বাকিটা নাইম এসে করে দিবে। আর হ্যাঁ হুজুর, অবশ্যই আপনার শরীরটা বন্ধ করে নেবেন, আর আগামীকাল আমরা রওনা দিব সে গন্তব্যস্থানে। আর শুনেন, আপনি জমজমের পানিটা দিয়ে যাবেন, আর সেখানে গিয়ে আপনি জমজমের পানিটা ছিটিয়ে দিবেন, বাদ বাকিটা আমি আর নাইম মিলে সামলে নেব। আপনি দ্রুত কাজটা করবেন। আচ্ছা হুজুর, তাহলে আমি এখন চলে যাই, সন্ধ্যা হচ্ছে, আমি যাব, আপনি প্রস্তুত থেকেন। তখন আমি বললাম, অবশ্যই আমি যাব, আমি চাই ওই ছেলেটার ফ্যামিলিকে বাঁচাতে। তারপর দিন সন্ধ্যাবেলা ইয়াসিন জিন আসে আমার কাছে আর এসে বলল, হুজুর আপনি কি প্রস্তুত? তখন আমি বললাম, জি হ্যাঁ আমি প্রস্তুত আছি, চলেন। তখন ইয়াসিন জিন বলল, আপনি আমার হাতটা ভালো করে শক্ত করে ধরেন। আমি হাতটা ভালো করে শক্ত করে ধরলাম, ধরার পর অনুভব করলাম আমি যেন হাওয়ায় ভাসছি। কিছুক্ষণ পর মনে হলো পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে যেতে লাগলো। তখন মনে হলো আমি গন্তব্যস্থানে পৌঁছে গেছি। তখন ইয়াসিন জিন বলল, হুজুর আপনি যান, আমি এখন আর যেতে পারবো না, কারণ ওই জায়গায় পরিপূর্ণভাবে অপবিত্র করা, তাই আমি যেতে পারবো না। আপনি ওইখানটার ভেতরে গিয়ে জমজমের পানি ছিটিয়ে দিলে আমি অবশ্যই প্রবেশ করতে পারবো। তখন আমি বললাম, আচ্ছা আপনাকে টেনশন করতে হবে না, আমি যাচ্ছি। তখনই সে আমাকে হ্যাঁ বলে সম্মতি দিল। আমিও একই কথা, হাতের রীতিমতো ডান হাতের রাস্তা ধরে জঙ্গলের দিকে ভেতরে গেলাম। গিয়ে কিছুক্ষণ পর যে দেখতে পেলাম বিশাল বড় একটা বোরকা আছে, আর তার নিচে একটা বিশাল বড় শয়তানের মূর্তি। দেখতে পেলাম একটা মহিলা তান্ত্রিক সেখানে বসে বসে পূজা করছে, মূর্তি পূজা।
আমি বললাম, হ্যাঁ তানছি, এবার তোর চোখটা খুলে দেখ, আমি এসে গেছি, তোর সমস্ত খেলা আজকে শেষ। তখন সে তান্ত্রিক বলল, কিরে সামাদ কবিরাজ, তুই কি ভাবছিস? তুই সেখানে আসবি আমি জানি না, তুই সামান্য চিন্তাটা দিয়ে আমাকে পরাস্ত করতে চাচ্ছিস? পারবি না। তাদেরকে আমি নিয়ে কি করতে পারি তোর কোনো ধারণা নেই, বুঝতে পেরেছিস? সামান্য একটা কবিরাজ হয়ে আমার মোকাবেলা করবি? এই বলে হাসতে লাগলো। আর তখন আমি বললাম, কে রে শয়তানের পূজারি, তুই ভালো শয়তানকে ভালোই অহংকার করছিস। হ্যাঁ, আজকে তোর মৃত্যু কেউ ঢাকাতে পারবে না আমার কাছ থেকে, বুঝতে পেরেছিস? ডাক তোর বাপকে, দেখি তার কত ক্ষমতা। তখন সে তান্ত্রিক দেখলাম বিচ্ছিরি একটা কি জানি বলতে লাগলো বিড়বিড় করে। আর তখন আমি লক্ষ্য করলাম বাটি কাঁপিয়ে জঙ্গলের ভিতরে বিশাল এক বাতাস আসলো। দাদু ভাই কি বলবো তোকে, আর বাড়িটা রীতিমতো ভেদ করে দেখলাম একটা অবক বাইরে বেরিয়ে আসলো। কি ভয়ঙ্কর তার চেহারা! আমাকে সে অবকটা বললো, সামাদ, তুই জানিস ভালোই হলো, আমি চেয়েছিলাম তোর কাছে যেতে, তোর সাথে যে আমার অনেক পুরনো হিসাব আছে রে সামাদ। তুই যখন খুশি হয়েছিস তাহলে পুরনো সব হিসাব এখন মিটমাট করবো। এই বলে শাহবুরটা হাসতে লাগলো। তার আমি বললাম, কি রে শয়তানের বাচ্চা, তোর সাথে আমার কিসের হিসাব আছে রে? আচ্ছা যা যা হিসাব আছে পরে দেখা যাবে, এখন বল তুই কি, তোর পরিচয় কি সত্যি করে বল। তখন সে আবুরটা বলল, আমি শয়তানের পুত্র লাকুস, আমার নাম লাকুস, তুই কি আমাকে ভুলে গেছিস? এই বলে সে হাসতে লাগলো। তখন আমি ধাম করে রীতিমতো বসে বললাম, আর তখন আমার মাথায় অনেক যন্ত্রণা শুরু হলো। ঠিক তখনই নাইম জিন আমার কানে কানে এসে বলল, সামাদ কি করছো, এখনই জমজমের পানি তুমি ছিটিয়ে দাও, এখনই জায়গাটা পবিত্র করো। তখন আমি আর দেরি না করে জমজমের পানি বোতলের মুখটা খুলে দিতে লাগলাম। আর আশেপাশে যেন বাতাস হচ্ছিল, সবকিছু রীতিমতো ভেঙে চড়ে যাচ্ছিল। তারপর একটার পর একটা আসলো, জানি না কত ভয়াবহ একটা তাণ্ডব লীলা শুরু হলো। একইভাবে অনেকক্ষণ ঝড় তুফান হলো। অনেকক্ষণ পর দেখলাম, তার দেখার জন্য উপস্থিত ছিলাম না, দেখলাম 10 জন বীরের লাকুসকে ধরলো, ঘিরে ধরলো। তখনই শুরু হয়ে গেল এক তুফান, বিভৎস এক তুফান। বুঝতে পারলাম নাইম আর ইয়াসিন জিন এসেছে। ঘুরে দেখলাম ইয়াসিন জিনের রূপ, ওরে বাবারে বাবা কি রূপ তার! ইয়াসিন জিনের এক দানবীয় চেহারা, মুখটা যেন সিংহের মতো, ওরে বাবারে বাবা, পুরো শরীর থেকে যেন লালা আগুনের রীতিমতো বেরিয়ে হয়ে আসছে। আর নাইম জিনের শরীর থেকে বেরিয়ে আসছিল সেই শব্দ, লাল নীল মরিচা পড়া আগুনের লাভা বের হতে লাগলো। তখন লাকুস পিশাচ বলল, এই নাইম জানোরে বাচ্চা, তুই আমার ভাইকে বন্দি করেছিলিস তাই না? এখন তুই তোদের কাউকে ছাড়বো না। তখন নাইমজিন বলল, তাহলে দেরি করছিস কেন, আয় যুদ্ধ কর আমার সাথে। তখন শুরু হয়ে যায় এক বিভৎস যুদ্ধ। লাকুস একলা 12 জন আল্লাহর বান্দার জিন তুফানদের রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল। কেউ লাকুসের সঙ্গে পাড়ে পেরে উঠতে পারছিল না। তখন নাইমজিন চিৎকার বেঁধে বলল, ওরে তোরা আয়, আমি নাইম আহ্বান করছি, চলে আয়। তখনই দেখলাম নাইমের শরীরে এক অদ্ভুত গর্জন দেওয়া শুরু হলো। চারিদিক থেকে যেন নীল আভা তৈরি হলো। আকাশ থেকে সরাসরি এক অদ্ভুত পুরুষ বেরিয়ে এলো এবং সে তালোয়ার যেন তার হাতে চলে এলো। তালোয়ারটা এমন ছিল আগুনের মতো রীতিমতো ফুলকির মতো জ্বলছে। তালোয়ারটা টেনে রীতিমতো লাকুসের হাতে একটা কোপ দিল, আর এক কোপে ফেলে দিল, সে সবাইকে ভাগ করে দিল। লাকুস আসমানের দিকে তাকিয়ে একটা বিকট চিৎকার দিল, আর সাথে সাথে একটা হাত জায়গায় রীতিমতো 4টা হাত বেরিয়ে এলো লাকুস বলল, এই জানোর বাচ্চা, তুই আজকে আমাকে আমার হাত মারবি, তোরা কেউ বাঁচতে পারবি না। ঠিক তখনই নাইম জিনাকে চিৎকার দিয়ে বলল, আমি তোকে আসতে বলেছি না, আয় জলদি আয়। ঠিক তখনই দেখলাম আকাশ থেকে নীল রঙের একটা আলোক রশ্মি যেন ঢুকলো নাইম জিনের উপরে। এরপর আশেপাশে এলাকার যত গাছ ছিল সব গাছের পাতাগুলো যেন দাও দাও করে আগুন জ্বলছিল। তখন ধাপ ধাপ করে মারছে। ভাবছি কতটা শক্তিশালী হতে পারে একটা জিন। তখন রীতিমতো বেঁধে গেল এক ভয়াবহ যুদ্ধ, লাকুস বনাম নাইমের যুদ্ধ। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। একটা পর্যায়ে দেখলাম লাকুসের ভাই মিশে গিয়ে রীতিমতো নাইমের পিছনে দাঁড়ালো। লাকুস তখন বলল, জানোয়ার বাচ্চা, এখন তুই কোথায় পালাবি রে?
এই বলে হাসতে লাগলো। নাইম যখন পেছন ঘুরে লাকুসকে দেখতে যাবে ঠিক তখনই লাকুস নাইমের গলাটা ধরে একটা আছাড় মারলো। আর তখনই আশেপাশে ইয়াসিন জিন সহ সকল জিন আসার কারণে তোমাদের চোখে পানি আসলো। তখন মনে পড়লো মেরে দেওয়া সেই তজবির কথা, এবং নাইম মেরে দেওয়া সেই তজবির কথা আমার মনে পড়ে গেল। আমি দোয়া পড়ে সেই তজবিটার মধ্যে ফু দিতে তজবিটা যেন ছুঁড়ে মারলাম লাকুসের দিকে, এবং সাথে সাথে সেই তজবি মাঝখান থেকে আটকে গেল লাকুস। তখন লাকুস বলল, এই জানোয়ার বাচ্চা, তুই এভাবে আমার ছোট ভাইকে বন্দি করেছিস, এখন আমাকে বন্দি করার চেষ্টা করছিস, তাই না? আমি আসবো, আমি আবারও ফিরে আসবো রে সামাদ, দেখে তুই কি করতে পারিস। দেখি কি করতে পারিস, আবারও দেখা হবে। ওই দিনের জন্য প্রস্তুত থাকিস, সেদিন তোকে কে বাঁচা আমি দেখতে চাই। তারপর নাইম কি যেন দোয়া পড়ে এবং রশি দিয়ে রীতিমতো আসমানের দিকে ছুঁড়ে মারে। তখনই সবাই স্বাভাবিক রূপে ফিরে আসলো। তখনই আমি নাইমকে নির্দেশ করে বললাম, নাইম, এটা শয়তানের পুত্র লাকুস ছিল, আপনি কেন আমাকে আগে বলেননি? হ্যাঁ। তখন নাইম সুমধুর কণ্ঠে বলল, সামাদ, যদি আমি তোমাকে আগেই বলতাম যে ওই শয়তানের পুত্র লাকুস, তাহলে তুমি অনেক ভয় পেতে। আমি জানতাম এটা লাকুস এবং তার সাথে তোমার অনেক বোঝাপড়া ছিল, তাই কোনো সমস্যা হয়নি। আমি নাইম যেখানে আছি সেখানে তোমার কোনো টেনশন করতে হবে না। দেখি সে আবার কখন আসলে ওকে আবারও বন্দি করব। ওকে তো হত্যা করার কোনো উপায় নেই, ওদের তো মৃত্যু নেই। তাই বলে এই না যে ওদেরকে হারানো যাবে না, ওদেরকে বন্দি করে রাখা যাবে। এখন চলেন আমরা আর সেখানে যাই, এবং সেই ছেলের বাড়িতে কালো জাদু করা হয়েছে। আমি বললাম, আমি তো ওর বাড়িটা চিনি না, কেমনে যাব? তখন ইয়াসিন জিন বলল, আপনি কোনো টেনশন করবেন না, সেখানে গিয়ে রুকা করবেন, রুকা করে সে পিশাচকে ডাকবেন, বাদ বাকিটা যা করার আমরা করবো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে দ্রুত। তাহলে এবার চোখটা বন্ধ করুন, আমাকে শক্ত করে ধরুন। তারপর আমি চোখটা বন্ধ করে দিয়েছেন এবং জিনের হাতটা শক্ত করে দিতে পারলাম। তো গিয়ে রুকিয়া করে সেই পিশাচকে ডাকি। তখন দেখি রাসেল মোটা কণ্ঠে বলছে, বাচ্চা, তুই কেন আমাকে ডাকলি? তুই জানিস না আমাকে ডাক আমার সাক্ষাৎ মৃত্যু। তা না বললাম, মৃত্যু কিনা পরে দেখা যাবে, তুই আগে বল চিরতরে চলে যাবি কিনা। তখন সে পিশাচটা আমাকে বলল, এই সামাদ, তুই আমাকে দিচ্ছিস? তখন আমি বললাম, তুই কি এখান থেকে চিরতরে যাবি কিনা? তুই কিন্তু বেড়ে ফেলবো কোনটা, বল সত্যি করে বল। তখন সে পিশাচটা বোটা কণ্ঠে বললো, এই কই রে, আমাকে মারবে তার আগে তোর পিছনে তাকে দেখ কারা এসেছে, তোরকে ছেড়ে ছেড়ে খাবে জানোয়ার বাচ্চা। তখন আমি বললাম, ও তাই নাকি রে? হ্যাঁ, আমাকে ছেড়ে ছেড়ে খাবে? আচ্ছা দেখি তোর পিশাচ গুলাকে, দেখি তোর কত ক্ষমতা, আমাকে ছেড়ে ছেড়ে খায়। এখনো সময় আছে, ভালো ভালো বলছি, এখান থেকে চলে যায়, তা না হলে কিন্তু তোর মৃত্যু নিশ্চিত করে ফেলবো, বুঝতে পেরেছিস? তখন সে পিশাচটা বললো, তুই মরবি আগে, তারপর সবাই মরবে। তখন আমি বললাম, তুই ভালো ভালো বলছিস, যাবি কিনা বল, কি পথ বেছে নিবি, সত্যি করে বল, ছেড়ে যাবি নাকি যাবি না, কোনটা? তখন সে বললো, একে আমার বলি হিসেবে দেওয়া হচ্ছে, একে আমি ছেড়ে যাবো না। সামাদ, তুই ভালো বলছিস, তুই চলে যা, আমি বলছি তুই বাঁচতে গেলে চলে যা, তুই আর আমাকে বিরক্ত করিস না। তখন আমি বললাম, তুই তাহলে যাবি না? আচ্ছা ঠিক আছে, যখন যাবি না তাহলে আমি অন্য পথ বেছে নিয়েছি। তখন আমি স্মরণ করলাম ইয়াসিন জিনকে। তখনই দেখলাম আকাশ পাতাল কাঁপিয়ে রীতিমতো গাছপালা ভেঙচুর করে চলে আসলো আলোক রশ্মি হয়ে। ইয়াসিন জিন এসে ধুমড়ে আছাড় খেললো এবং বিভৎস এক আলো তৈরি হলো, এবং তাকাতেই পাচ্ছিলাম না সেই আলোতে। কিছুক্ষণ পর মনে হচ্ছিল আমি যেন অন্ধ হয়ে গেছি। তখন ইয়াসিন জিন এক দানবীয় রূপ নিল এবং আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন সে পিশাচটা বলল, পেয়ে তুই আমার কাছে আসতে না আসতে এত ঝড় তুফান হলো কিভাবে, সত্যি করে বল। তখন ইয়াসিন জিন রাগী কণ্ঠে বলল, আমি তোর মৃত্যু, তুই আমাকে চিনতে পারছিস না, তুই কিসের সর্দার হলি রে, আমাকে চিনতে পারিস না। এবং সে পিশাচটা রাগী কণ্ঠে তার অনুসারীদের বিচার করতে বললো আর বলল, এই তোরা এই জানোয়ারদের বাচ্চাকে ছিঁড়ে খা। তখন দেখলাম হাজার হাজার মাহবুব রীতিমতো ঘিরে ধরলো ইয়াসিন জিনকে। তখন শুরু হয়ে গেল মহাযুদ্ধ। একটা একটা করে পিশাচ আজকে রীতিমতো ধরছে আর সেই টিমে টিমে রীতিমতো ছিঁড়ে ফেলছে। অদ্ভুত অবস্থা। যখন সবগুলো মারা শেষ তখন ইয়াসিন জিন বলে উঠলো, এদের শয়তানের বাচ্চা, আরো কি কেউ আছে নাকি পাঠিয়ে দে, আমি ইয়াসিন সবগুলোকে এক এক করে খতম করে দেব। তখন সে পিশাচের সর্দার বলল, এই আমার প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি এখানে আছেন, যদি জানতাম তাহলে কখনো আমি আসতাম না। তো যাই হোক, এরপরে ইয়াসিন জিন বলল, তোর কোনো ক্ষমা হবে না,
তোর কোনো ক্ষমা নেই। আল্লাহ আমাকে ক্ষমা করবে না তোকে যদি ক্ষমা করে দিই। আর কোনো মানব জীবন নষ্ট করতে দিবি না, এই বলে রীতিমতো বলল, তোর কোনো মাফ নেই শয়তানের বাচ্চা, আমি নাইম তোকে মৃত্যু দান করবো আজকে। এটা শুনে সে পালিয়ে যেতে লাগলো। তখনই ইয়াসিন জিন পালটা টেনে ধরলো এবং মাথাটা বডি থেকে আলাদা করে দিল আর বলল, হুজুর আপনি পানি পড়া নিয়ে আশেপাশের যত কাক আছে সবগুলোকে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দিন, পুড়িয়ে ফেলুন। আর নাইম ওই কবিরাজ তান্ত্রিককে বেড়ে ফেলেছে, তার লাশটি আমাদের রাজ্যে এগিয়ে পড়ে আপনি যান। এখন বাসায় এইসব কাজ করবে, অবশ্যই নাইম রাত্রিবেলা স্মরণ করবে। তারপর সব কাজ শেষ করে দাদু ভাই আমার বাসায় চলে আসলাম। তো প্রিয় জেফরি ভাই, এই ছিল ঘটনা। আপনারা হয়তো ভাবছেন কিসের সাথে এত শত্রুতা সামাদ কবিরাজের, এবং বিষয়টা নিয়ে আমি আরেকটা গল্প পাঠাবো। যদি গল্পটি ভালো লাগে শেয়ার করবেন। সামাদ কিভাবে নাইম জিন এবং ইয়াসিন জিনকে পেল সেটাও শেয়ার করব। গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন। আমার আরো কিছু ঘটনা আছে, রহস্যময় ঘটনা আছে, যদি ভালো লাগে সবকিছু শেয়ার করব। আমার নিজের সাথে কোনো কিছু ঘটনা আছে। জেফরি ভাই, আমার নাম রুহুল আমিন। আমার দাদুর ঘটনা শেয়ার করলাম। আমার বাড়ি লালমনিরহাট তিস্তা কোনো একটি গ্রামে। মোবাইল নাম্বার এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন, বলেছেন গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন, গল্প আমার স্টোরিতে শেয়ার করবেন, জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরিটা বেশ সুন্দর ছিল, বাট প্রচুর পরিমাণে স্পেলিং মিস্টেক ছিল। ইটস ইনসেন অবস্থা ছিল স্পেলিং এর। স্টোরি ভালো ছিল, একটু গোছানো দরকার ছিল, গোছানোতে অনেক ভয়াবহ অবস্থা হয়েছিল। বিকজ আমি বুঝতে পারছিলাম না যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, কোনখানে কি গল্প হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল কাইন্ড অফ। বাট স্টোরি বুঝতে পারছিলাম যে বেশ ভালো একটা টাইম লাইন ছিল স্টোরির। বাট ম্যাটার অফ দ্য ফ্যাক্ট হচ্ছে অবশ্যই ঘটনাটা গোছানো দরকার ছিল, এবং অবশ্যই আমরা যেটাকে বলি যে পারফেক্ট অ্যালাইন্ড স্টোরি দরকার ছিল। মানে যেহেতু আপনি লম্বা একটা স্টোরি লিখেছেন, অবশ্যই বানানে আপনাকে অবশ্যই এটা গুরুত্ব দিতে হতো। আপনি একবার রিভিশন দিলে আপনি সব পেয়ে যেতেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। অবশ্যই এরপরে যখন আপনি ঘটনা লিখে পাঠাবেন, সামাদ কবিরাজের একটা ঘটনা সম্ভবত এর আগেও শেয়ার হয়েছে। সো যখনই লিখে পাঠাবেন তখন ডেফিনেটলি একটু মাথায় রাখবেন যে কি লিখছেন আপনি, মানে কোথায় কি লিখছেন। মানে একদম মানে নিজের মতো একটা ধাপ করে লিখে দিলেন কোন রকম রিভিশন ছাড়া। হাজারটা বানানোর ভুল ছিল, হাজারটা, মানে ইনসেইন অবস্থা ছিল, পড়তে পারছিলাম না কাইন্ড অফ। তারপরে চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু সার্থক করেছি, বাট চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষা থাকলাম। বাট অবশ্যই ভাই একটু, এটা তো হয় সবাই শুনছে, সবার কথা ভেবে আপনি একটু রিভিশন দিয়ে বানানগুলো স্পেলিংগুলো ঠিক রাখবেন আর একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি সকলের দোয়ায় এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার পরিবারের সকলে অনেক ভালো আছেন। জেফরি ভাই এবং ভৌতিকতার সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। জেফরি ভাইয়া, আমার কথা আপনার মনে আছে কিনা জানি না, আমি এর আগেও একটা ইমেল করেছিলাম এবং তার শ্রোতা বন্ধুদের নিকট আপনি সুমধুর কণ্ঠে পড়ানো শোনানোর জন্য জেফরি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গত কারণে আমি রেগুলার ঘটনা লিখতে পারি না, তবে আজ কিছু ঘটনা শেয়ার করতে চলেছি, তা একটু বড় হতে চলেছে। সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। ঘটনাটা কতটুকু ভয়ের হবে সেটা জানি না, তবে গ্রামের ঘটনা, তাই আশা করছি ইউনিক এবং শ্রোতা বন্ধুদের বেশ আনন্দ দেবে। আমি নাহিদ হাসান, আমার বাসা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায়। আমি ঢাকার একটা সুনামধন্য স্টিল লিমিটেড কোম্পানিতে সাব স্টেশন ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছি। বেশি কথা না বাড়িয়ে চলুন শুনে আসি ঘটনাটা শুনেছিলাম আমার দাদুর মুখ থেকে। বলে নাকি আমার দাদু পেশায় একজন কবিরাজ ছিলেন। দাদু যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটা আজ থেকে প্রায় অনেক বছর আগে। একজন স্বনামধন্য লোক যিনি আমাদের পাশের গ্রামে থাকতেন, মূলত তিনি ছিলেন ওই সময়
এলাকার জমিদার। তিনি গ্রামের লোকদের অনেক অনেক ভালো কাজ করতেন। তিনি একদিন ওই গ্রামে এক বড় পুকুর খনন করার সিদ্ধান্ত নেন এবং মজুর দিয়ে পুকুর খননের কাজ শুরু করিয়েছিলেন। এই পুকুরটি খনন করার উদ্দেশ্য ছিল খনন করা মাটি দিয়ে উঁচু করে পাশে সেখানে বড় একটা মাদ্রাসা এবং এতিমখানা করবেন। আর সেখানে পুকুরটি খনন করা হয়েছিল, তার পাশে একটা বড় বট গাছ ছিল। পুকুরটি খনন করার সময় যেসব মজুর খনন করেছিল তারা কিছু সমস্যার সম্মুখীন হয়, যেমন আচমকা তাদের উপরে কেউ ঢিল ছুঁড়ে মারে, কিন্তু কোথা থেকে ঢিলটা ছুঁড়ে মারলো তা কেউ খুঁজে পায় না। মজুররা দুপুরে খাওয়ার জন্য যে বাটিতে খাবার নিয়ে আসতো তা ফাঁকা অবস্থায় পাওয়া যেত। আবার প্রতিদিন কারো না কারো পায়ে কোদালের আঘাত লেগে অনেকটা কেটে যেত। মজুররা প্রায় রাত ঘুমানোর সময় স্বপ্নে দেখত তাদেরকে যেন ভয়ঙ্কর গলায় বলছে, এখানে পুকুর খনন করার পর 5টি বড় বড় মহিষ জবাই করে তার রক্ত পুকুরের নতুন পানিতে মিশিয়ে দিতে হবে, তা না হলে প্রচুর পরিমাণে খারাপ অবস্থা হবে। এক কথায় মজুররা তাদের মালিক এবং জমিদারকে জানালে জমিদার বলেন, আর এইসব তোমাদের মনের ভুল, এই সব নিয়ে তোমাদের ভাবতে হবে না, বুঝতে পেরেছ? তোমরা তোমাদের নিজেদের মতো কাজ করো, বাকিরা আমি দেখে নেব। পুকুর খননের সব কাজ শেষ হলে পুকুরের নতুন পানি দেওয়া হলো, পুকুরের মাছও দেওয়া হলো। কিন্তু পুকুরের মাছ দেওয়ার পরে দেখা গেল পুকুরের যত মাছ দেওয়া হয়েছিল সবগুলো মরে ভেসে উঠেছে। জমিদার ভাবলেন নতুন পুকুর খনন করা হয়েছে বলে হয়তোবা পানিতে সংশোধন করা হয়নি, তাই তিনি ভাবলেন কিছুদিন পর আবারও নতুন করে মাছ দেবেন, ততদিনে পুকুরের পানিও সংশোধন হয়ে যাবে। কিন্তু জমিদারের ধারণা ভুল ছিল। তিনি যতবারই পুকুরে মাছ দেওয়ার চেষ্টা করেছেন ততবারই একই ঘটনা ঘটতে থাকে। সে সময় মাছ চাষের সেরকম অভিজ্ঞ লোকও ছিল না যার দ্বারা জমিদার পরামর্শ নেবেন। এর মধ্যে সে পুকুরে এক ছেলে গোসল করতে এসে ডুবে মারা যায়। ছেলেটি সাঁতার জানতো না এবং কিভাবে মারা গেল তাও কেউ জানে না। তারপর জমিদার সেই ছেলের পরিবারকে সান্ত্বনা দেন এবং কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। এভাবে কিছুদিন কাটার পর জমিদার কিছুই যেন বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। ঠিক সেই রাতে জমিদার ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কেউ একজন ভয়ঙ্কর রূপে তাদের সামনে এসে বলছেন, জমিদার, আমি তোর পুকুর খননের সময় তোর লোকদেরকে বলেছিলাম পুকুর খনন করা শেষ হলে পুকুরের নতুন পানিতে 5টি বড় বড় মহিষ জবাই করে রক্ত মিশিয়ে দেওয়া হয়, কিন্তু কথাটা তুই মেনে নিসনি এবং ভুলে গেছিস একটা প্রাণ তো আমরা নিয়ে এসেছি। যদি দেরি করিস আর প্রাণ যাবে, তবে পুকুরের মাছ দিয়ে কোনো লাভ হবে না। যতবার মাছ দেওয়ার চেষ্টা করবি ততবার চেষ্টা বিফলে যাবে। এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিল। পরের দিন জমিদার রাতের স্বপ্নের কথা মনে করে বেশ ভয় পেয়ে তার এলাকায় একজন কবিরাজকে নিয়ে বাড়িতে ডাকলো। কবিরাজ জমিদার বাড়িতে এসে জমিদারের কাছে পুরো ঘটনাটি শুনলেন। কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন আর বললেন, জমিদার মশাই, আমাকে একদিন সময় দিন, কেমন? একদিন সময় নিয়ে পরের দিন কবিরাজ আবারও জমিদার বাড়িতে আসেন এবং জমিদারকে বললেন, জমিদার মশাই, আপনার নতুন খনন করা পুকুরের পাশে যে বট গাছটা আছে না, সেই গাছে জিন বসবাস করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর সেই জিনগুলো কিন্তু আপনার পুকুর পাড়ের সমস্যাগুলো করতেছে, বুঝতে পারছেন? তবে কাল রাতে তাদের সাথে আমার কথা হয়েছে। তাদের কথা মতো 5টি মহিষের রক্ত ওই পুকুর পানিতে না মিশিয়ে দিলে তারা কিন্তু কোন রকম মাছ চাষ করতে দেবে না, বরং আরো অত্যাচারী হয়ে উঠবে। বুঝতে পারছেন কি বলছি? তখন জমিদার মশাই বললেন, কবিরাজ, সে জিনদেরকে কোনোভাবে তাড়ানো যাবে না। কবিরাজ বললেন, না জমিদার মশাই, সে জিনদের এখান থেকে তাড়ানো যাবে না, কারণ তারা ওই গাছ অনেক বছর ধরে আছে। তখন জমিদার মশাই বললেন, ঠিক আছে, আমি 2 থেকে 3 দিনের মধ্যে মহিষ জোগাড় করে রক্ত পুকুরের পানিতে রীতিমতো মিশিয়ে দেবো, ঠিক আছে? তারপর জমিদার জিনদের কথা মতো 5টি মহিষ কিনে নিয়ে এসে সেই পুকুরের পাশে জবাই করে রক্ত পুকুরের পানিতে মিশিয়ে দেন। তারপর থেকে জমিদার মশাই পুকুরে মাছ চাষ করা শুরু করলেন এবং জমিদার যতদিন মাছ চাষ করছিলেন ততদিন আর কোনো সমস্যা হয়নি। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? আরে না, ঘটনা আরো কিছুটা বাকি আছে। এরপর প্রায় 30টা বছর কেটে যায়, কোনো সমস্যা ছাড়াই কেটে যায়। জমিদার মারা যাওয়ার পর তার ছেলে পুকুরে মাছ চাষ করতে গেলে তার সাথেও ঠিক একই ঘটনা ঘটতে থাকে। তবে এবার পুকুরে গোসল করতে আসা একটা ছেলে না, বরং 2টা ছেলে লাশের পুকুর থাকা সেই নৌকার নিচে পাওয়া যায় এবং লাশগুলো ছিল বিভৎস। লাশের মাথাগুলো ছিল পিঠের দিকে ঘোরানো, লাশের চোখে মুখে কোনো কোঠরের কোনো চোখ ছিল না, সারা গায়ে ক্ষত ক্ষত হয়েছিল। পুকুর থেকে লাশ উধাও করে কবরস্থ করা হয়। তারপর পুরো গ্রামের লোকজন ভয় ভয় থাকে, সেই পুকুরের দিকে কেউ যায় না। তখন জমিদারের ছেলে রাতে স্বপ্ন দেখে সে ভয়ঙ্কর জিনটাকে, এবং জিনটা তাকে বলছে,
যত দেরি করবি ততই প্রাণ যাবে। পুকুরে মাছতে লাভ নেই, তোকে ঠিক একই কাজ করতে হবে। তোর বাবা যেমন 5টি মহিষের রক্ত পানিতে মিশিয়ে দিয়েছিল, তোকে তাই করতে হবে। কারণ তোর বাবা এটাই চুক্তি হয়েছিল, তোর বাবা যতদিন পুকুরে চাষ করবে ততদিন আমরা কোনো সমস্যা করব না। তবে মালিকানা পরিবর্তন হলে তারা একই কাজ করবে। পানি সংশোধন করতে হবে। তবে এবার 5টি মহিষের রক্ত দিতে চলবে না, 10টি মহিষের রক্ত দিতে হবে। এতটুকু বলেই দাদু থেমে গেলেন। আমি বললাম, এরপর কি হলো দাদু ভাই? তারপর দাদু ভাই বলতে শুরু করলো, তখন সেই জমিদারের ছেলে আমাদের কাছে আসলো এর সমাধানের জন্য। কারণ আমি তখন টুকটাক কবিরাজি করতাম, আর আমার কাছে তখন অনেক শক্তিশালী কিছু জিন ছিল। আমি তখন জমিদারের ছেলেকে বললাম, ভাই আপনি আগামীকাল একবার বাড়িতে আসবেন, কেমন? আমি আপনার সমস্যার সমাধানের কারণ এবং সমাধান জেনে রাখবো, কেমন? তখন সে পরের দিন আসবে বলে চলে গেল। আমি সেদিন রাতের বেলা এশার নামাজের পর আমার বন্ধু জিনদের স্মরণ করে খোঁজ নিতে বললাম। কিছুক্ষণ পর আমার বন্ধু জিনেরা ফিরে এসে যা বললো তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। সে গাছে নাকি এখন আগের থেকে অনেক বেশি জিন বাস করে। প্রায় 100 জিনের পরিবার বাস করে সেখানে। এই জন্য তারা এবার 10টা মহিষের রক্ত চেয়েছে। আর যদি সেখানে মহিষের রক্ত না দেওয়া হয় তাহলে প্রথমে তারা এই জমিদারের পরিবারকে ক্ষতি করবে এবং গ্রামবাসীর উপরে ক্ষতি করতে পারে। আমি তখন বন্ধু জিনদের বললাম, তাহলে এখন কি করা যায়? সেই মহিষের রক্তই বা কিভাবে দিতে হবে? আর তো কোনো উপায় নেই। বন্ধু জিন তখন বলল, উপায় আছে, তবে অনেক কঠিন। তার চেয়ে ভালো হবে তাদের কথা মেনে নেয়া। তখন আমি আমার বন্ধু জিনকে বিদায় দিয়ে শুয়ে বললাম। পরের দিন যখন জমিদারের ছেলে আসলো আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম, আর তাই বললাম যে জিনরা যেটা বলছে সেটা করতে। তারপরে জমিদারের ছেলে 10টা মহিষ ক্রয় করে নিয়ে এসে সে পুকুরে জবাই করে রক্ত পানিতে মিশিয়ে দিলেন এবং মহিষের মাংস প্রায় কয়েকটা গ্রামের গরিব অসহায় মানুষকে রীতিমতো বিতরণ করে দিলেন। আর তারপর জমিদারের ছেলে প্রায় 25 বছর পুকুরে মালিকানা ভোগ করেন। তারপর জমিদারের ছেলে সিদ্ধান্ত নেন যে তিনি পুকুরটা ভরাট করে ফেলবেন, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। কিন্তু পুকুর ভরাট করতে গেলে বেঁধে যায় আরেক বড় সমস্যা। জমিদারের ছেলে যখন পুকুরটি ভরাট করার জন্য বজুর কাছে লাগিয়ে দেন, প্রথম দিন পুকুরের প্রায় 5 ভাগের 1 ভাগ ভরাট হয়ে গেছিল। সব ঠিকঠাক থাকলেও পরের দিন দেখা গেল পুকুর ঠিক আগের মতো হয়ে গেছে। মানে মজুররা যা করছে ভরাট করছিল, ভরাট করতে পারছিল না, কারণ পুকুর ভরাট কোনোভাবেই চিহ্ন মাত্র নেই। একই অবস্থা। জমিদারের ছেলে সহ সবাই রীতিমতো হতভম্ব হয়ে গেল। এইটা কিভাবে সম্ভব? গতকালই তো মাটি দিয়ে ভরাট করা শুরু করেছে, তাহলে এখন আবার কি হলো? তো যাই হোক, জমিদারের ছেলে রীতিমতো সেদিন আবারও মজুর দিয়ে কাজ করাতে চায়নি। মজুর আর ভয় কাজ করতে চান না। তাই জমিদারের ছেলে জোর করে কাজ না করিয়ে সেদিনের মতো ভাবতে থাকেন। আর ভাবতে ভাবতে তিনি মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি তখন বলেন, পুকুরের পাশে যে বট গাছ আছে না, যত ঝামেলা সে বট গাছে, না থাকবে গাছ, না থাকবে জিনের অস্তিত্ব। এই ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন যে ওই বট গাছ তিনি কেটে ফেলবেন। তখন তিনি পরের দিন গাছ কাটার লোক জোগাড় করে বাড়ি বেরিয়ে এলেন আর ভাবতে লাগলেন এলাকার সবাই এই গাছের ব্যাপারে জানে, এই গাছ কাটতে কাটতে সাহস তো করবে না। তাই তিনি এলাকার বাইরে থেকে গাছ কাটার লোক নিয়ে আসেন। যেহেতু গাছটা অনেক আগের আর খুব মোটা, তাই তিনি 5 জন লোককে কাজে লাগিয়ে দেন। যেমন কথা তেমন কাজ। গাছটি কাটার জন্য কুড়াল ছাড়া তেমন ভালো যন্ত্রপাতি ছিল না, আর গাছটি অনেক মোটা হওয়ার কারণে একদিন কাটাও সম্ভব ছিল না। বেলা গড়িয়ে আসলো, তাই গাছটি কোনো রকমে ওভাবেই রেখে দেওয়া হলো। পরের দিন কাটবে বলে কিছু মজুররা এখানেও ধোকা খেয়েছে, কারণ আগের দিন তারা গাছের যে পরিমাণ কেটেছিল এখন কিছু বোঝা যাচ্ছে না। একদম ইনট্যাক্ট হয়ে আছে সেই গাছ। মানে মনে হচ্ছে গাছটা কোড়ালের দাগও নেই একটা। গাছটি ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে একেবারে। এবং জমিদারের ছেলে জানতে পেয়ে সেখানে সাথে সাথে চলে আসে গাছের কাছে এবং এসে দেখেন সত্যিই তাই, গাছটি ঠিক আগের মতোই আছে। তখন জমিদারের ছেলে কি করবে ভেবে পাচ্ছিল না। রাগে ক্ষোভে মাথা রীতিমতো কুড়াল দিয়ে ডিজেই গাছের কয়েকটা আঘাত করলেন। তখন তাকে শান্ত করার জন্য তার সাথে কিছু লোকজন তাকে বাসায় নিয়ে আসে। সেদিন রাতে জমিদারের সে ছেলে স্বপ্নে দেখলেন সেই বট গাছের উল্টো অবস্থায় ঝুলে আছে তার প্রায় 100 কালো কালো আবব, এবং তার চারপাশে ঘিরে ধরেছে। তাদের সবার চেহারা ছিল ভয়ঙ্কর এবং চোখগুলো ছিল রক্তবর্ণ। সে আববগুলো রীতিমতো মুখে ভীষণ রকম ভয়ঙ্কর আওয়াজ করছিল। তখন তিনি অনেকে চেষ্টা করেও হাত পা নাড়াতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না। আর তখন তাদের মধ্য থেকে একটা ভয়ঙ্কর স্বরে বলে উঠল, কে রে জানোয়ারের বাচ্চা জমিদার,
জমিদার ছেলে তোকে শান্তিতে পুকুরে মাছ চাষ করতে দিয়েছি বলে কি ভেবেছিস আমরা সবকিছু মেনে নেব? তুই পুকুর ভরাট করতে চাইলি, ভরাট করতে দিব নাকি? আর সবচেয়ে বড় ভুল করেছিস তোরা, আমাদের বাসস্থান নষ্ট করার কথা ভেবে। এবার দেখ তোর পরিবারের অবস্থা কি করে, গ্রামের অবস্থা কি করে দেখ। এই বলে সাবু জমিদারের ছেলের গলা চেপে ধরল। ব্যথায় জমিদার ছেলে চিৎকার করতে যাবে ঠিক তখনই তার ঘুমটা ভেঙে যায়। বিছানায় উঠে তিনি চিন্তা করতে লাগলেন। তার মনে মনে বললেন, এর আগেও তো আমি স্বপ্ন দেখেছি, এরকম তো ভয়ঙ্কর ছিল না। তাহলে কি সত্যি আমার পরিবার আর গ্রামের উপরে কোনো ভয়াবহ কিছু ঘটতে চলেছে, নাকি এসব শুধুমাত্র স্বপ্ন? তিনি পরের দিন কবিরাজের কাছে যাবেন এই ভেবে তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু পরের দিন ছিল 6 বছরের মেয়ের জন্মদিন। তাই সবকিছু ভুলে তিনি মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন। এলাকার সকল মানুষকে গরু জবাই করে খাওয়ালেন। কিন্তু সেই রাতে ঘটে গেল এক বিরাট ঘটনা। গ্রামের সকল বাড়ি থেকে রীতিমতো বাচ্চা হারিয়ে যাচ্ছে এবং জমিদারের নাতনিও হারিয়ে যায়। রাতের বেলা পড়ে যায়। এই ঘটনা পুরো গ্রামের রীতিমতো কান্নার রোল পড়ে গেল। সবাই পুরো এলাকা খুঁজেও কারো বাচ্চা নেই, কোনোভাবে যেন বাচ্চা খুঁজে পাচ্ছে না। তারপর সকালে দেখা গেল ওই পুকুরের জমিদারের নাতনির খণ্ড বিখণ্ড বিভৎস এক লাশ ভেসে আছে। দেখে মনে হচ্ছিল রীতিমতো কেউ খুব রাগে ক্ষোভে মেয়েটাকে টেনে হিচড়ে পানিতে নামিয়ে ফেলেছে। উফ, কি মর্মান্তিক দৃশ্য! গ্রামের সকলে এটা দেখার পর যেন ভয়ঙ্কর কান্নায় রীতিমতো কান্নার রোল পড়ে গেল। সবাই ভাবতে লাগলো তাদের বাচ্চাদের এই পুকুরে পাওয়া যাবে, তাই সকলে বিদে পুকুরে নেমে যেতে লাগলো। কিন্তু পুকুরে কিছুই যেন পাওয়া গেল না, শুধু সেই জমিদারের নাতনির খণ্ড বিখণ্ড লাশ ছাড়া কিছুই পাওয়া গেল না। ঘটনা বলতে বলতে দাদু আবারও চুপ হয়ে গেলেন। আমি বললাম, কি হলো দাদু? তারপর কি হলো? সে বাচ্চাদেরকে কি আর খুঁজে পাওয়া যায়নি? তখন দাদু বলতে শুরু করলেন, আর পুরো ঘটনাকে শোন, তারপর না বুঝতে পারবি। এই বলে দাদু বলা শুরু করলো। তারপর এশার নামাজ পড়ে সে জমিদারের ছেলে আমার কাছে আবারও আসলো আর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, আরে কান্না কেন করছেন, কি হয়েছে? আমাকে সব খুঁজে বলো। তখন সে লোকটা সমস্ত ঘটনা খুলে বললো। আমি তখন সবকিছু শুনে বললাম, আমাকে কিছু সময় দিন, আমি আমার বন্ধুজনদের সাথে কথা বলে দেখছি কি করা যায়। এই বলে আমি ঘরে গিয়ে আমার বন্ধু আকরামকে স্মরণ করলাম। তখন কিছুক্ষণের মধ্যে আকরাম জিন হাজির হলো আর সালাম দিয়ে আমাকে বলল, কেমন আছেন হুজুর? আমি তখন সালামের উত্তর দিয়ে সকল কথা জানালাম আর বললাম, বন্ধু আকরাম, আপনি তো সব শুনলেন, আপনি কি এই গাছের ব্যাপারে আমাকে কোনো তথ্য দিতে পারেন? তখন সে আকরাম জিন আমাকে যা বললো তা শুনে আমি হতভম্ব হয়ে গেছিলাম। তার চেয়ে যে কোনো অনেকটা খুশি হয়েছিলাম, কারণ আকরাম জিন আমাকে যা বলেছিল আমি তার ভাষায় বলছেন, আকরাম জিন, হুজুর, ওই গাছে যে জিনগুলো আছে তারা অধিকাংশ প্রায় ইফরিত প্রজাতির বংশধর, কিন্তু তারা ইফরিতের বংশধর হলেও তারা বেশি শক্তিশালী নয়, কারণ এই গাছে বাস করা প্রথম ইফরিত জিন কোনো একটা ভুল করায় তাকে ইফরিত জিনের সর্দার বংশ থেকে বের করে দেন এবং তার থেকে শক্তি কেড়ে নেন। আর তারপর থেকে সে এই গাছে আশ্রয় নেয় এবং প্রায় 200 বছর ধরে সে এই গাছে বংশ বৃদ্ধি করতে থাকে। তারা শুধুমাত্র ভয় দেখিয়ে তাদের স্বার্থ সিদ্ধি লাভ করে নেয়। আর তারা যে গ্রামে থাকে এতগুলো বাচ্চা নিয়ে গেছে, তাদের কোনো ক্ষতি করেনি এবং তারা তাদেরকে আটকে রেখেছে শুধুমাত্র গাছটি যেন কাটা না হয়। তাই তারা ভয় দেখাতে এই কাজটি করেছে। কিন্তু ওই গাছে কিছু ঘোল প্রজাতির জিনরা বসবাস করত, তাই সে জিন জমিদারের নাতিকে মেরে ফেলেছে। কিন্তু তারা ওই মেয়েকে মেরে ফেলায় ইফরিতের বংশ ঘোল প্রজাতির জিন ওই গাছ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন ওই গাছে যে জিনগুলো আছে তারা বেশি শক্তিশালী নয়। আর হুজুর, আপনি যদি আপনার বন্ধু জান্নান প্রজাতির খলিফা জিনকে ডাকতে পারেন তাহলে এই কাজ নিমিষে করে দিতে পারবে সে। তখন আমি আকরাম জিনকে বললাম, কি বলেন, খলিফা জিনকে ডাকতে হবে নাকি? যদি তারা এতটা শক্তিশালী নয় তাহলে তো আপনি নিজেই তো এই কাজ করতে পারবেন। তখন আকরাম জিন বলল, হুজুর, আমি কাজটা করে দিতে পারতাম যদি সেই গাছে বাস করা প্রথম ইফরিত জিন যাকে ইফরিত বংশ থেকে বের করে দেওয়া হয়েছিল সে আমার চাচা না হতো। তখন আমি বললাম, আকরাম, তাহলে সেই গাছে বাস করা প্রথম ইফরিত জিন তোমার চাচা হয়? তখন আকরাম বলল, হ্যাঁ হুজুর, এই জন্যই আমি এই কাজ করতে পারবো না। তখন আমি আকরামকে বিদায় দিলাম আর কিছুক্ষণ পর আমি আমার বন্ধু জিন খলিফাকে স্মরণ করলাম। কিছুক্ষণ পর আমার ডাকে একটা মিষ্টির সুঘ্রাণ যেন অনুভূত হলো। আমি বুঝতে পারলাম খলিফা জিন চলে এসেছে। আমি দেখলাম সাদা পাঞ্জাবি পরা এক যুবক বয়সী জিন, এত সুন্দর তার চেহারা। বন্ধু জিন খলিফা আমার সামনে উপস্থিত হলো আর আমাকে সালাম দিল। তখন আমি সালামের উত্তর দিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলতে যাব, তখনই
খলিফা জিন আমাকে মিষ্টি স্বরে বলে উঠল, হুজুর, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি, আর কি করতে হবে তাও জানি। আপনি শুধু কাল সেখানে যাবেন আর কোনোভাবে সেই গাছের একটা জিনকে হাজির করানোর চেষ্টা করবেন। আর হ্যাঁ, গ্রামের সকলে বাড়ি থেকে আরেকজনকে, সে ছেলেকে সে পুকুরের পাড়ে সে বড় মাঠের কাছে এখানে উপস্থিত থাকতে বলবেন। আর হ্যাঁ, গ্রামের মহিলারা, বাচ্চারা কোনোভাবে যেন বাইরে না আসে সেটাও জানিয়ে দিবেন। বাইরে থাকলে তাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে বাকিটা আমি বুঝে নেব। আমি তখন খলিফা জিনের সকল কথা শুনে তাকে সম্মতি জানিয়ে তাকে বিদায় দিলাম। তারপর আমি ঘরের বাইরে চলে আসলাম আর জমিদারের ছেলেকে বললাম, ঠিক আছে, আপনি তাহলে এখন বাড়িতে চলে যান, আমি আগামীকাল চলে যাব, কেমন? আর যেভাবে হোক জিনগুলোকে ওই গাছ থেকে তাড়িয়ে দিব ইনশাল্লাহ। এই বলে আমি সেই জমিদারের ছেলেকে নিশ্চিত করে বললাম, আপনারা পুরো গ্রামের সকল ছেলে মানুষদেরকে সেই পুকুর পাড়ের যে মাঠ আছে না, ওখানে উপস্থিত থাকবেন, আর গ্রামের মহিলা আর বাচ্চাদের বাইরে আসতে নিষেধ করে দিবেন। এই বলে তাদেরকে বাড়িতে চলে যেতে বললাম। পরের দিন আমি আমার জিনিসপত্র নিয়ে আসরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম ওই গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গেল। আমি ওই গ্রামের মসজিদের নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে সবাইকে নিয়ে সে মাঠে গেলাম। জমিদারের ছেলেও ছিল। আমি তখন জমিদারের ছেলেকে বললাম, আমাকে পুকুরের ওই ঘটি পানি আর গাছের নিচ থেকে কিছু পরিমাণ মাটি এনে দিতে হবে, বুঝতে পেরেছেন? আমি আমার কাজ শুরু করব। তখন জমিদারের ছেলে ডোকতে রীতিমতো পানি আর মাটি এনে আমার সবাইকে উদ্দেশ্য করে বললাম, এখন আপনারা সবাই সবার হাতে রেখে, ঠিক আছে, গোল হয়ে যতগুলো সম্ভব আমাকে ঘিরে রাখুন আর এক পাশে ফাঁকা অবস্থায় রাখুন। আমি যখন বলবো তখন ফাঁকা অংশ বন্ধ করার জন্য সকলের হাতে শক্ত করে গোল বন্ধন করে রাখবেন, কেমন? তখন সবাইকে আমি যেইভাবে এক পাশে রীতিমতো ফাঁকা রেখে গোল বৃত্ত হয়ে দাঁড়িয়ে গেল। আমি তখন আমার নিজের চারিদিকে গোল বৃত্ত দাগ কেটে ঘটির পানি আর গাছের নিচে মাটির সামনে রেখে বসে পড়লাম। আমি তখন জিন হাজির করার জন্য সূরা দোয়া তিলাওয়াত করতে লাগলাম। একটু পর দেখলাম শত শত কালো অবধ মাঠের মধ্যে উপস্থিত হলো। আমি তখন বুঝতে পারলাম জিনগুলো উপস্থিত হয়েছে, আর আমি সকলকে ফাঁকা অংশ বন্ধ করার জন্য বললাম। সকলে গোল হয়ে রীতিমতো যখন ঘিরে ফেললো, আমি তখন সেই জিনগুলোকে খেয়াল করলাম, তারা শুধু এদিক ওদিক তাকাচ্ছে। তখন তাদের মধ্যে থাকা একটা জিন আমাকে উদ্দেশ্য করে বলল, এই কবিরাজ, আমাদের এখানে কেন ডেকেছিস? তোর কি মরার ভয় নেই? তুই জানিস না কতগুলো প্রাণ আমি নিয়েছি? আমি একটু ধমকের গলায় তখন বললাম, চুপ কর শালা, শক্তি নিফ্রিদের বংশ, আমাকে ভয় দেখাতে আসবি না, বুঝতে পেরেছিস? আর তোদের কতটা ক্ষমতা তা আমার জানা আছে। তখন সে জিনদের মধ্যে একজন বলে উঠলো, কি বলতে চাস তুই? আমাদের ক্ষমতা নেই? তাহলে এতগুলো প্রাণ আমরা কিভাবে নিয়েছি রে? তখন আমি আবারও ধমক দিয়ে বললাম, চুপ কর, চুপ করতে বললাম না তোদের? আমার কথার জবাব দে, নইলে তোদের সবগুলো কিন্তু বেড়ে ফেলো বলে দাম, বুঝতে পেরেছিস? তখন সে বয়স্ক জিন বলে উঠলো, জবাব দিব না, কি করবি তুই করে নে, আর আমাদের উপরে যদি কোনো ক্ষমতা দেখাতে পারিস তাহলে কিন্তু তোর ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলবো বলে দিলাম। আমি বললাম, তাই নাকি? তোদের এত ক্ষমতা, আমার ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলবি? ঠিক আছে, দেখি, আমার কাছে এসে দেখ কি করতে পারে। তখন সে বয়স্ক জিন তার সকল জিনদেরকে বলে উঠলো, এই তোরা দাঁড়িয়ে না থেকে ওই শালা কবিরাজের ঘর থেকে মাত্র আলাদা করে দে। আমি তখন আমার বন্ধু খলিফা জিনকে স্মরণ করতেই সাথে সাথে সেখানে যেন ঝড় হয়ে গেল। সবাই রীতিমতো অবাক হয়ে গেল, কিন্তু তারা কিছুই দেখতে পাচ্ছে না। শুধু আমি দেখতে পাচ্ছিলাম। খলিফা জিনকে দেখে সেখানে থাকা সকল জিন এদিক ওদিক পালাতে চেষ্টা করলো, কিন্তু গ্রামবাসীর দেওয়া সেই সুরক্ষা কবচ কোনোভাবে যেন যেতে পারলো না। তখন খলিফা জিন একটা হুঙ্কার দিয়ে বলে উঠলো, এই অত্যাচারী জিনের বংশধর, তোরা এখান থেকে কেউ বানাতে পারবি না, অযথা বৃথা চেষ্টা করিস না, নইলে আমি চাইলে এভাবেই তোদের সবাইকে মেরে ফেলতে পারি, কেউ বেঁচে ফিরতে পারবি না। তখন সে বয়স্ক জিন খলিফার পা ধরে বলে উঠলো, ক্ষমা করে দিন হুজুর, আমাদেরকে ক্ষমা করে দিন, কি করতে হবে তাই বলেন, তাই করবো। তখন খলিফা জিন বলল, ওই ঘোল প্রজাতির প্রত্যেকটা জানোয়ারের বাচ্চাকে আমার সামনে হাজির করার, যত বাচ্চাকে তোরা আটকে রেখেছিস সবাইকে ছেড়ে দে, তাহলে তোদেরকে না মেরে জীবিত ছেড়ে দেব। তখন সে বয়স্ক জিনটা বলল,
হুজুর, আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ দিন, এক্ষুনি ওদেরকে ধরে নিয়ে আসছি আমি, আর বাচ্চাদের ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে দিব আমি। তখন আমি সেই বয়স্ক জিনকে ছেড়ে দিলাম। একটু পর ওই খোল প্রজাতির 9টা জিনকে ধরে নিয়ে আসলাম, আর এটা দেখে খলিফা জিন নিজেকে ধরে রাখতে পারলো না। খলিফা জিন নিজের ভয়ঙ্কর রূপে ফিরে আসলো এবং 9টা হুল প্রজাতির জিনকে পায়ের সাথে রীতিমতো একদম বাটিতে পিষে ফেললো। কাক হয়ে গেল কাক। এসব দেখে সে বয়স্ক জিন থরথর করে কাঁপছিল। খলিফা জিন তখন হুঙ্কার দিয়ে বলল, এই জানোয়ারের বাচ্চারা, তোরা ওইখান থেকে চিরদিনের জন্য চলে যাবি। তোদের আর এই কাছে আমি দেখতে চাই না। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা একেবারে। যাওয়ার আগে সব বাচ্চাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবি। আর হ্যাঁ, যাওয়ার আগে রাতের সেই পুকুরটা ভরাট করে দিয়ে যাবি, মাথায় রাখিস। তখন সে বয়স্ক জিনটা বলল, ঠিক আছে হুজুর, যা বলবেন তাই হবে, শুধু আমাদেরকে মারবেন না, আমরা চলে যাব আর বাচ্চাদের ফিরিয়ে দিয়ে যাবো। এই বলে সব খলিফা জিন চলে গেল। আর সব কিছু শুনে সবকিছু যেন মুহূর্তে শান্ত হয়ে গেল। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, সবাই বাসা চলে যেতে লাগলাম। পরের দিন দেখা গেল সবাই বাচ্চাদের ফিরিয়ে নিয়ে গেছে এবং পুকুর পাড়ে রীতিমতো ভরাট করে ফেলেছে। আর কিন্তু সেখানে আর ফিরে আসেনি সেই জমিদারের নাতনি। আর সেই গাছেও কোনো খারাপ জিন বাস করতে পারেনি। ওই গাছে পরবর্তীতে অনেক ভালো জিনের বসবাস হয়েছে, কিন্তু কোনো খারাপ জিনের বসবাস আর শোনা যায়নি। এই ছিল ঘটনা জেফরি ভাই। ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ঘটনাটা 100% রিয়েল স্টোরি। ঘটনাটা শেয়ার করার যোগ্য হলে কততম এপিসোডে শেয়ার করবেন অবশ্যই জানানোর অনুরোধ রইল। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, গাছটি কিন্তু এখনো আছে জেফরি ভাই। আমি নমুনা স্বরূপ একটা ছবিও পাঠিয়ে দিলাম, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন জেফরি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাহিদ হাসান, উপজেলা শাহজাহানপুর, জেলা বগুড়া। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। And this is it. This is basically one of the most powerful story ছিল। Awesome একটা স্টোরি ছিল। আমি এক কথা বলবো, অসাধারণ ছিল, খুবই দারুণ একটা স্টোরি ছিল ম্যান। ভালো লেগেছে, এক কথায় উড়ে গিয়েছে আমি বলবো। অসাধারণ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ঘটনাটা এখানে শেয়ার করার জন্য। বেশ ভালো লেগেছে ভাই, একদম পারফেক্ট, যেটাকে বলো হরর স্টোরি। অ্যান্ড আই বিলিভ এই স্টোরিগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে, বিকজ আই নো যে আপনাদের কাছে কি ভালো লাগে সবসময়, এবং আপনাদের চা পাওয়ার উপরে কিন্তু বেস করে কিন্তু আমি সবসময় ঘটনা কালেক্ট করি এবং ঘটনাগুলো শেয়ার করি ওরকম ভাবে। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল। আই বিলিভ শুধু আমার কাছে নয়, আপনাদের কাছে ভালো লাগার কথা। আপনারা কিন্তু ভালো লাগলে দেরি করবেন না, আপনাদের জায়গা থেকে আপনারা কমেন্ট করে জানাবেন, একটু শেয়ার করে দেবেন। তাহলে আপনার বন্ধু বান্ধব আমাদের এই ভৌতিকতা প্ল্যাটফর্মটা সম্পর্কে জানতে পারবে এবং তারাও এনজয় করতে পারবে, আপনাদের সাথে একসাথে বসে বসে গল্পগুলো শুনতে পারবে। ভালো লেগেছে ভাই, আপনাকে অনেক অভিবাদন। আপনার ঘটনা এর আগেও অনেক ভালো লেগেছিল, এইবার ভালো লাগেছে। অ্যান্ড সত্যি পারফেক্ট একটা স্টোরি লেখেন এবং খুব সুন্দর ঘটনা লেখেন। পারফেক্টলি স্টোরিটা অ্যালাইন্ড একটা স্টোরি। দিস ইজ হোয়াট ইউ কল দ্য স্টোরি অফ বিউটি। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গোছানো ঘটনা, সবকিছু চোখের সামনে ভাসছিল, জীবন্ত একটা ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অনেক রিয়েলিস্টিক একটা স্টোরি, অ্যান্ড ছবিটাও কিন্তু আমাকে পাঠিয়েছেন প্রিয় ভাই। অ্যান্ড আমি বলবো যে এই ধরনের ঘটনা লেখার চেষ্টা করবেন। যারা ঘটনা লিখছেন তারা রিয়েল স্টোরির সাথে আপনি কিছু এই যে জিন মিশ্রিত করেন না, জিনের কিছু ডায়লগ দেন না, তাহলে তো অনেক চোজ থাকে। রিয়েল স্টোরি কানেক্ট করে ওটার ভিতরে অ্যালাইন করেন, জিনিসটা অনেক সুন্দর হয়, মিক্সিং করলে অনেক সুন্দর হয়, স্মার্ট লাগে। সো আই বিলিভ যে আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আসলে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আর দেরি করবো না, আজকে বোধ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আগামীকাল আমার ডেফিনেটলি কথা হবে, অ্যান্ড আগামীকাল কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্য নিয়েই আসছি। এবার আর দেরি করবো না, এবার আর কোনো মিস করবো না, মিস করার কোনো ওয়ে নাই, বিকজ কালকে ডেফিনেটলি আপনাদের জন্য থাকছে জাহাঙ্গীরের সর্বশেষ পার্টটা, অর্থাৎ জাহাঙ্গীরের ঘটনার পাপের মহামারী, এই ঘটনার সর্বশেষ পার্টটা শুনবেন। এবং এটা খুব বড় একটা কানেকশন আছে, বড় ধরনের একটা কানেকশন আপনারা পাবেন। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা। এনিওয়েজ, আমি আর দেরি করবো না, এখন এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আগামীকালের পর্বে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।